সমুদ্র জলের উল্লম্ব স্যালিনিটি মানে উল্লম্বভাবে সমুদ্র জলে স্যালিনিটির যে বন্টন সেটা দেখানোর জন্য প্রথমে দেখো এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন আমরা টেম্পারেচারের ক্ষেত্রে পড়েছিলাম থার্মোক্লাইন, টেম্পারেচার ডিক্লাইন উইথ ইনক্রিজিং ডেপথ। এখানে হচ্ছে হ্যালাইন হচ্ছে মেনলি তোমার স্যালিনিটি বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে, তো মানে লবণতা বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে। তো বেসিক্যালি যখনই আমরা হ্যালোক্লাইনের কথা আমরা বলছি, তার মানে হ্যালোক্লাইন এমন একটি স্তর, দেখো এখানে আঁকা রয়েছে, দেখো অবশ্যই ফ্যাক্টরস যেগুলো হ্যালোক্লাইনকে ইম্প্যাক্ট করে, অর্থাৎ গভীরতা বাড়ার সাথে সাথে স্যালিনিটির পরিবর্তনকে ইম্প্যাক্ট করে, এটা আর্কটিক হ্যালোক্লাইন দেখানো আছে। তো এখানে দেখে নাও, তাহলে সেই একই ফ্যাক্টরসগুলো নিয়ন্ত্রণ করে এবং গভীরতা যখন বাড়ছে তুমি খেয়াল করো এখানে 500 মিটারে গভীরতা দেখানো আছে। জলের পৃষ্ঠদেশ থেকে নিচের দিকে পার্টস পার থাউজেন্ডে দেখো কীভাবে হচ্ছে স্যালিনিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, কমছে, খেয়াল করো। সারফেসে 35.5 পার্টস পার থাউজেন্ড, তারপরে 34.5 500 মিটার গভীরতায়, সেখান থেকে শার্পলি নিচের দিকে কিন্তু স্যালিনিটির মান চলে গেছে। অর্থাৎ যে স্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমুদ্র জলের লবণতা খুব দ্রুত হারে শার্পলি পরিবর্তিত হয়, অর্থাৎ সেটা হ্রাস হতে পারে বা বৃদ্ধি পেতে পারে। তবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গড়ে অন অ্যান অ্যাভারেজ প্রাথমিকভাবে হ্রাস পেয়েছে, তারপরে মোটামুটি একটা মাঝারি জায়গাতে আছে। তো বেসিক্যালি সেটাকেই কিন্তু আমরা বলছি যে হ্যালোক্লাইন। এবং হ্যালোক্লাইন স্তরটা তুমি খেয়াল করো 500-র একটু উপরে তুমি ধরে নাও এটা হাফ, তার মানে 200-250 মিটার থেকে গড়ে 1000 মিটার অবধি কিন্তু সর্বাধিক ভেরিয়েশন কিন্তু দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, এখানে দেখে নাও যে উল্লম্বভাবে হ্যালোক্লাইন অর্থাৎ জলের যে স্যালিনিটির যে ভেরিয়েশনের যে রেখাটির কথা আমরা উল্লেখ করলাম বা যে স্তরটির কথা আমরা উল্লেখ করলাম, প্রথমত মাথায় রাখতে হবে যে সমুদ্র পৃষ্ঠের জলের যে স্যালিনিটি সেটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর নিয়ন্ত্রিত হচ্ছে, যেমন জলবায়ুগত যে উপাদানগুলো, মূলত বিশেষ করে উষ্ণতা এবং অধঃক্ষেপণের কথা তো আমরা বলেইছি। উষ্ণতা মানে বাষ্পীভবনের হারের কথা এখানে বলা হচ্ছে, মিষ্টি জলের যোগান, মিষ্টি জল মানে নদীর জল বা বরফগলা জল, এবং যেটা আমরা বলছিলাম যে অধঃক্ষেপণ ইত্যাদি। হ্যালোক্লাইনার লেয়ারের কথা আমরা উল্লেখ করেছি। একটা জিনিস এখানে পয়েন্ট টু বি নোটেড, যে যত গভীর সমুদ্রের দিকে আমরা যাব সেখানে কিন্তু আপেক্ষিকভাবে তুলনামূলকভাবে কিন্তু একটা ইউনিফর্ম বা একটা সমতা থাকবে লবণতার। ঠিক আছে, এবং আবারও বারবার করে এটা উল্লেখ করে দেওয়ার ভীষণই প্রয়োজন যে সমুদ্র জলের মোটামুটি 1000 মিটার গভীরতা থেকে সমুদ্র বক্ষ পর্যন্ত লবণতার পরিবর্তন হয় না খুব একটা, মানে প্রথম যেটা থাকে, এবং তারপরে ওই 1000 মিটারের মধ্যে 200 থেকে 1000 মিটারের মধ্যে খুব দ্রুত হ্রাস পায়, যেটা আমরা বললাম, বা হ্রাস বা বৃদ্ধি পায় সামান্য, মানে এটা ব্যালেন্স করে রাখে। এবং যত গভীরে যাব তত কিন্তু একটা মোটামুটিভাবে লবণতার কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করা থাকে। আগের যে স্লাইডটা আমরা দেখলাম তার সাথে সাথে একটু আমাদের দেখে নেওয়া দরকার যে কিছু কিছু খুব, মানে যদি আমরা অনুভূমিক বন্টন হিসেবে দেখি, তো কিছু কিছু খুবই হাই স্যালিনিটি এরিয়াগুলো, যেমন হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল যেখানে খুব বেশি বাষ্পীভবনের হার, ভূমধ্যসাগরীয় অঞ্চল কারণটা আমরা বলে দিয়েছি, এবং সেই সমস্ত অঞ্চল যেখানে খুবই উষ্ণ অবস্থা এবং সেখানে কিন্তু অধঃক্ষেপণ হয় না। আর লো স্যালিনিটি এরিয়াগুলো কারা? মূলত মেরু অংশ বা মেরুপ্রায় অঞ্চল, কারণ সেখানে বরফের গলন হয়। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল, কারণ সেখানে বেশি বৃষ্টিপাত হয়, এবং মোহনা অঞ্চলগুলোতে যেখানে বড় বড় নদী এসে কিন্তু সমুদ্রের সাথে মেশে। ঠিক আছে, খুব দ্রুত আমরা আরেকবার একটু রিভিশনটা দিয়ে নিই ছোটো করে, যে আমরা যেগুলো জানলাম যে কিভাবে ইভাপোরেশন, বাষ্পীভবনের ভূমিকাটা কি স্যালিনিটি বা লবণতার ক্ষেত্রে। বাষ্পীভবন জলকে সরায়, যার ফলে লবণতা বাড়ায়, এবং লবণতা বাড়লে কি হয়, সারফেস অর্থাৎ সমুদ্রের জলের পৃষ্ঠদেশের যে ঘনত্ব সেটা কিন্তু বেড়ে যায়। আমরা এর পরের অংশে ঘনত্ব সম্বন্ধে পড়ব, ফলে এই কনসেপ্টগুলো যেন থাকে। অধঃক্ষেপণের কাজটা কি? অধঃক্ষেপণ ফ্রেশ ওয়াটার যোগ করে, যার ফলে স্যালিনিটি কমায় এবং যার ফলে সমুদ্রের জলের পৃষ্ঠদেশের ঘনত্ব কমে যায়। এবং অ্যাজ আ হোল আমরা কি দেখতে পাচ্ছি, যে সমুদ্রে জলের যে সার্কুলেশন, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের জলের যে চলন এক জায়গা থেকে আরেক জায়গায়, যেটা আমরা শুরুর দিকেই বলেছিলাম, সেটাও কিন্তু স্যালিনিটি একটা ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এবার স্যালিনিটি কীভাবে সমুদ্রের মাথায় রাখতে হবে যে কীভাবে তারা কিন্তু প্রভাবিত করতে পারে। তো মূলত প্রথমত অবশ্যই সমুদ্র জলের লবণতা কিন্তু কারেন্ট মানে যে ফর্মেশন, অর্থাৎ সমুদ্র স্রোতের যে সৃষ্টি হওয়া, সেটাও কিন্তু
এফেক্ট করে, কারণ যেহেতু বললাম ঘনত্বকে প্রভাবিত করে, ফলে বিভিন্ন ঘনত্বের স্রোত এক জায়গা থেকে আরেক জায়গাতে কিন্তু সার্কুলেশন হয়, অর্থাৎ সমুদ্র স্রোতের যে সৃষ্টি এবং তাদের যে বন্টন, তাদের যে চলন, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। আর বিভিন্ন প্রজাতির প্রাণী, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন প্রজাতির প্রাণী তারা কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশ, সেই তোমার জলবায়ুগত অবস্থার সাথে সাথে জলের মধ্যে লবণতা, সেটাও কিন্তু তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করতে সক্ষম। লবণতা কী কী নিয়ন্ত্রণ করে যেমন আমরা পড়লাম, তার সাথে সাথে যেটা মেন একটা ফ্যাক্টর, যে শুধুমাত্র কিন্তু জলের যে মুভমেন্ট তাকেই একমাত্র নিয়ন্ত্রণ করছে না, তার সাথে সাথে আবহাওয়াকেও কিন্তু কোথাও না কোথাও একটা নিয়ন্ত্রণের একটা ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে। সমুদ্র জলের ঘনত্বের নিয়ন্ত্রকগুলো আমরা আগেও বলে নিয়েছি, এবং আশা করছি যে সমুদ্র জলের যে এইটার ক্ষেত্রে একটা জিনিস একটু জেনে রাখার দরকার আছে, যে সমুদ্রের ভেতরে আমরা যে বিভিন্ন ধরনের লবণ পাই, তার মধ্যে কিন্তু আমি এখানে পড়ানোর সময় হয়তো 6টা মতন উল্লেখ করেছি, 6টা কি 7টা বা এরকম উল্লেখ করেছি। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 47 ধরনের কিন্তু দ্রবীভূত পদার্থ পাওয়া যায়, যদিও তার মধ্যে যেগুলো সবথেকে বেশি মেজর বা গুরুত্বপূর্ণ সেগুলোর কথাই এখানে উল্লেখ করা হয়েছে। আর স্যালিনিটি মেজার করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, অনেক ধরনের যন্ত্র আছে এবং অনেক আধুনিক যন্ত্র বেরিয়েছে। ঠিক যেভাবে সবকটি সাগর মহাসাগরের ক্ষেত্রে সমান উষ্ণতা বিশিষ্ট অঞ্চলগুলোকে আমরা মানে একটা রেখার দ্বারা দেখিয়েছিলাম, এখানেও কিন্তু সমলবণতা রেখা বা আইসোহ্যালাইন এমন একটি রেখা, এমন একটি কাল্পনিক রেখা, যেগুলো আমরা সমুদ্রে, গোটা পৃথিবীব্যাপী সমুদ্রের সমপরিমাণ বার্ষিক গড় লবণতাযুক্ত স্থানগুলিকে আমরা যুক্ত করে পেতে পারি, বলে সেটাকে কিন্তু আমরা বলতে পারবো আইসোহ্যালাইন। এটাকে কিন্তু কোনোভাবেই তোমরা হ্যালোক্লাইনের সঙ্গে গুলিয়ে ফেলো না। অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা এগুলো গুলিয়ে ফেলে, একদমই গুলিয়ে ফেলবে না এই বিষয়টা, ঠিক আছে? আর উল্লম্বভাবে মোটামুটিভাবে সমুদ্র জলের বন্টন আমাদের, আমি এটা বলে দিলাম, জেনারেলি মাথায় রাখবে যে সমুদ্র জলের গভীরতার সঙ্গে লবণতার সেই অর্থে হয়তো সুস্পষ্টভাবে কোনো সম্পর্ক নেই, তবে হ্যাঁ একটা স্তর আছে, যে বললাম মোটামুটি 200 মিটার বা 250 মিটার থেকে 1000 মিটারের ভেতরে গভীরতায়, যেখানে কিন্তু একটা দ্রুত পরিবর্তন দেখতে পাওয়া যায়, ওই স্তরটিকে আমরা হ্যালোক্লাইন বলবো। এবং কোনো অঞ্চলে আমরা দেখবো যে গভীরতা বাড়লে লবণতা বেড়ে যায়, আবার কোথাও কোথাও কিন্তু উল্টোটাও হতে পারে, কারণ আমরা জানি যে অনেক ফ্যাক্টরস আছে যারা কিন্তু লবণতাকে নিয়ন্ত্রণ করতে পারে। অবশ্যই বিভিন্ন অক্ষাংশে কিন্তু লবণতার, ইভেন গভীরতার সাথেও কিন্তু লবণতার হার আলাদা আলাদা হতে পারে। যেমন ধরো নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে পৃষ্ঠজলের লবণতা কম, আবার যত গভীরে যাবে লবণতা বাড়তে থাকবে। আবার ধরো মধ্য অক্ষাংশীয় অংশে আমরা যদি দেখি, একটা নির্দিষ্ট পোর্শন অবধি, যেহেতু সেখানে তোমার বৃষ্টিপাতের পরিমাণটা নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বা ক্রান্তীয় অঞ্চলের তুলনায় কম হবে, সেই মধ্য অক্ষাংশে আমরা কি দেখবো, একটা নির্দিষ্ট গভীরতা অবধি কিন্তু লবণতাটা বাড়ছে, তারপর আবার হঠাৎ করে কিন্তু লবণতাটা কমতে থাকছে। মেরু বা মেরুপ্রায় অঞ্চলগুলোতে আমরা কি দেখবো, গড় লবণতা কিন্তু কম হচ্ছে। আবার এটা তোমার পৃষ্ঠের জল, মানে জলের ওপরের লেভেলের কথা আমরা উল্লেখ করছি, জলের যত গভীরে যাব হতে পারে মেরু বা উপমেরু অঞ্চলে কিন্তু আমরা দেখব যে গড় লবণতা কিন্তু বা গড় ঘনত্ব কিন্তু মানে অবশ্যই গড় লবণতা বাড়তে থাকছে এবং গড় ঘনত্ব কিন্তু জলের বেড়ে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের টপিক। থ্যাংক ইউ ফর লার্নিং, অ্যান্ড আশা করব যে লবণতা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা তোমরা আমাকে আলাদা করে জিজ্ঞেস করে নেবে, এবং অবশ্যই এটাও আশা করব যে ভবিষ্যতে এই যে টেম্পারেচার বা উষ্ণতা এবং সমুদ্র জলের লবণতা যেটা আমরা পড়লাম, তার ভিত্তিতে সমুদ্র জলের ঘনত্বের যে পার্টটা আমরা এর পরে আমরা করব, সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে।